দুদিন পরই শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2024 এবং আইসিসি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে কেন্দ্র করে যে পরিমাণে পোস্ট এবং প্রমোশন করেছে এতটা তারা কিন্তু ওডিআই বিশ্বকাপের সময়ও করেনি। দেখেও ভালো লাগে যে আইসিসি কিন্তু যুব ক্রিকেট বা আন্ডার 19 ক্রিকেটকেও গুরুত্ব দিচ্ছে। যাই হোক, তো আজকের এই ভিডিওতে যুব ক্রিকেটের যে সমস্ত তারকাদের আমরা দেখেছি তাদের সম্পর্কে কথা বলব। যুব ক্রিকেটেরও তিনখানা ফরম্যাট হয়, টেস্ট, ওডিআই এবং টি20। তবে পুরুষ যুব ক্রিকেটার যারা রয়েছেন তারা বর্তমান সময়ে প্রধানত ওই ওডিআই ক্রিকেটটাই খেলেন, যেটাকে বলা হয় ইউথ ওডিআই। তো আজকের এই ভিডিওতে এই ইউথ ওডিআই ক্রিকেটে, পুরুষদের ইউথ ওডিআই ক্রিকেটে টপ 10 রান স্কোরার এবং টপ 10 উইকেট টেকার কারা সেটাই দেখে নেব। প্রথমে চলুন টপ 10 রান স্কোরারের দিকে চোখ বোলানো যাক, তারপরে টপ 10 উইকেট টেকার। শেষ থেকে শুরু করি, ঠিক আছে? 10, 9, 8, 7। তো ব্যাটারদের মধ্যে এই লিস্টে 10 নম্বরে রয়েছেন ভারতের তন্ময় শ্রীবাস্তব। অনেকে হয়তো নামই শোনেনি, যেহেতু আমি ভারতের বললাম। তন্ময় শ্রীবাস্তব আসলে সিনিয়র দলের হয়ে একটা ম্যাচও খেলেননি, কিন্তু আন্ডার 19 ক্রিকেটে তিনি যথেষ্ট ভালো একজন ব্যাটার ছিলেন। এবং তার সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং তথ্য হলো, তিনি হলেন বিরাট কোহলির প্রথম ক্যাপ্টেন। মানে ভারতীয় দলের হয়ে বিরাট কোহলি প্রথম যে ম্যাচটা খেলেছিলেন আন্ডার 19 লেভেলে, সেই ম্যাচের ক্যাপ্টেন ছিলেন তন্ময় শ্রীবাস্তব। তন্ময় শ্রীবাস্তব তিনি 2005 থেকে 2008 পর্যন্ত খেলেছেন, 3 বছর ধরে খেলেছেন আন্ডার 19 ক্রিকেট। 34টা ম্যাচ খেলেছেন, 31 ইনিংসে করেছেন 1316 রান। তার ব্যাটিং অ্যাভারেজ 48.74, প্রায় 50-এর কাছাকাছি তার ব্যাটিং অ্যাভারেজ, খুবই ভালো। দুখানা সেঞ্চুরি রয়েছে, 11টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং অল ওভার তন্ময় শ্রীবাস্তব কিন্তু ইউথ ওডিআইতে বেশ ভালো খেলতে। তবে তারপরে সিনিয়র দলের হয়ে তার আর খেলা হয়নি, কারণ বুঝতেই পারছেন ভারতীয় দলে প্রচুর ক্রিকেটার আসে। শুধু ভারত বলে নয়, আন্ডার 19 ক্রিকেটে আমরা প্রচুর ক্রিকেটারকে দেখতে পাই যারা কিন্তু পরবর্তীকালে সিনিয়র লেভেলে আর সুযোগ পান না। তন্ময় শ্রীবাস্তব সেরকমই একটা নাম। ভারতের তো উন্মুক চাঁদ রয়েছেন, তার আগে আর কারোর উদাহরণ দেওয়া সম্ভব নয়, কিন্তু তন্ময় শ্রীবাস্তবও যথেষ্ট ভালো একজন ক্রিকেটার ছিলেন। যাই হোক, তিনিও খেলতে পারেননি সিনিয়র লেভেলে, কিন্তু এই লিস্টে তিনি রয়েছেন 10 নম্বরে। এই লিস্টে 9 নম্বরে রয়েছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। প্রাক্তন ক্রিকেটারই হয়তো বলতে হবে, কারণ বর্তমানে তো আর আমরা তাকে দেখি না। আহমেদ শেহজাদ তিনি পাকিস্তানের হয়ে 2007 থেকে 2010 পর্যন্ত আন্ডার 19 ক্রিকেট খেলেছেন। 40টা ম্যাচ খেলেছেন, 39 ইনিংসে করেছেন 1318 রান। তার ব্যাটিং অ্যাভারেজ 37.65। একটা সময় আহমেদ শেহজাদের সঙ্গে বিরাট কোহলির তুলনা করা হতো। আসলে আহমেদ শেহজাদকে পরবর্তী বিরাট কোহলি এরকম বলা হতো, কিন্তু আন্ডার 19 লেভেলে তিনি যথেষ্ট ভালো খেলেছেন। 37-এর অ্যাভারেজ রয়েছে তার, 1খানা সেঞ্চুরি এবং 8খানা হাফ সেঞ্চুরি করেছেন। সুতরাং ঠিকঠাকই খেলেছেন। পরবর্তীকালে পাকিস্তানের হয়ে যথেষ্ট ভালো খেলেছেন, যে কারণেই কোহলির সাথে তুলনা করা হতো, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। এবং পাকিস্তানের প্রচুর পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, উমার আকমাল বলুন, শেহজাদ বলুন। যাই হোক, 9 নম্বরে রয়েছেন আহমেদ শেহজাদ। এই লিস্টের 8 নম্বরে রয়েছেন বাংলাদেশের আনামুল হক বিজয়। তিনি বর্তমানে বাংলাদেশের দলে রয়েছেন, কিন্তু নিয়মিত নন। আনামুল হক বিজয় 2009 থেকে 2012 পর্যন্ত খেলেছেন আন্ডার 19 ক্রিকেট। 38 ইনিংসে করেছেন 1326 রান। তার অ্যাভারেজ 35.83, ভালো বলা যেতে পারে 35.83। এবং 2012 যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেখানে কিন্তু তিনি অনেক রান করেছিলেন। 3খানা সেঞ্চুরি রয়েছে তার আন্ডার 19 ক্রিকেটে এবং 8খানা হাফ সেঞ্চুরি রয়েছে। আনামুল হক বিজয় কিন্তু আন্ডার 19 লেভেলে খুবই ভালো একজন ক্রিকেটার ছিলেন এবং তার খুব তাড়াতাড়ি ডেবিউ হয়ে গেছিল। 2012-র প্লেয়ারদের কথা যদি বলি, ওই 2012 আন্ডার 19 ব্যাচের উন্মুক চাঁদ, বাবর আজম, এরাও ছিলেন। উন্মুক চাঁদ তো খেলেনি, বাবর আজম অনেকদিন পরে এসেছিলেন, কিন্তু আনামুল হক বিজয় শুরুতেই চলে এসেছিলেন। তবে বেশি দিন তিনি কিন্তু সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। সুতরাং 8 নম্বরে আনামুল হক বিজয়। এই লিস্টের 7 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্ডো। আভিষ্কা ফার্নান্ডো বর্তমানে শ্রীলঙ্কার দলে রয়েছেন বটে, কিন্তু নিয়মিত নন। বিশ্বকাপের পরে তিনি খেলছেন কয়েকটা ম্যাচ। আভিষ্কা ফার্নান্ডো 2014 থেকে 2017 সাল পর্যন্ত খেলেছেন শ্রীলঙ্কার হয়ে। 38 ইনিংসে করেছেন 1379 রান। তার অ্যাভারেজ 40.55, 40-এর উপর তার অ্যাভারেজ ছিল, বেশ ভালো। 4টে সেঞ্চুরি রয়েছে এবং 4টে হাফ সেঞ্চুরি রয়েছে। সুতরাং সেঞ্চুরি বেশ ভালোই করেছেন আভিষ্কা ফার্নান্ডো, কিন্তু খেলেছেন তারপরে শ্রীলঙ্কার হয়ে, বর্তমানেও খেলছেন, কিন্তু নিয়মিতভাবে জায়গাটা করে নিতে পারেন। এবার দেখা যাক, তার কাছে এখনো অনেকদিন পড়ে রয়েছে, কত দূর এগোতে পারেন। সুতরাং 7 নম্বরে আভিষ্কা ফার্নান্ডো। এই লিস্টের 6 নম্বরে রয়েছেন খুবই পরিচিত একটা নাম, ভারতের যশস্বী জয়সওয়াল। বর্তমানে যিনি ভারতীয় দলে রয়েছেন এবং পাকাপাকিভাবে নিজের জায়গাটা করে নেবার চেষ্টা করছেন। জয়সওয়াল তিনি 2018 থেকে 20, 3 বছর খেলেছেন। 27 ইনিংসে করেছেন 1386 রান এবং তার ব্যাটিং অ্যাভারেজ 69.30, প্রায় 70-এর কাছাকাছি ব্যাটিং গড় তার। ইউথ ক্রিকেটে 70, ইউথ ওডিআইতে তার 70-এর কাছাকাছি ব্যাটিং গড়। দারুণ খেলে এসেছেন। এই যে জয়সওয়ালকে নিয়ে আমরা এত প্রশংসা করি, বা আইপিএল এত ভালো খেলেছেন, ঘরোয়া ক্রিকেটও ভালো খেলেছেন, তার শুরুটাই কিন্তু ভালো হয়েছিল। ইভেন 2020 সালে যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ছিল, সেখানে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
ভারত পরাজিত হয়েছিল ফাইনালে, কিন্তু তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। সুতরাং জয়সওয়াল একদম ইউথ লেভেল থেকেই কিন্তু বর্তমানে এই জায়গাতে এসে পৌঁছেছে। তার 3খানা সেঞ্চুরি রয়েছে, 12টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং 70-এর কাছাকাছি ব্যাটিং করা, খুব ভালো। 6 নম্বরে যশস্বী জয়সওয়াল। এই লিস্টের 5 নম্বরে আরো একজন ভারতীয় রয়েছে এবং তাকেও হয়তো অনেকে চেনেন না, তিনি হলেন বিজয় জোল। বিজয় জোল 2012 থেকে 2014 পর্যন্ত ভারতের আন্ডার-19 ক্রিকেট খেলেছেন। 2012 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমের সদস্য তিনি ছিলেন এবং 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন ছিলেন। বিজয় জোল তিনি 36 ইনিংসে করেছেন 1404 রান, তার অ্যাভারেজ 42.54, 42-এর উপর অ্যাভারেজ, 4টে সেঞ্চুরি রয়েছে, 7টা হাফ সেঞ্চুরি রয়েছে। কিন্তু ওই তন্ময় শ্রীবাস্তব যার কথা বললাম তার মতন বিজয় জোলও কিন্তু কখনো ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পায়নি, অথচ দুজনেরই অ্যাভারেজ দেখুন 40-এর উপর, তন্ময় শ্রীবাস্তবের 48 এবং বিজয় জোলের 42। সুতরাং তুমি যুব ক্রিকেটে ভালো খেলেছো এবং ভারতীয় দলে এসেই জায়গা পাকা করে নেবে এমনটা কিন্তু সম্ভব না। সুতরাং এই লিস্টে 5 নম্বরে বিজয় জোল। এই লিস্টে 4 নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক, যিনি সদ্য ওডিআই থেকে অবসর নিয়েছেন। কুইন্টন ডি কক তিনি 2010 থেকে 2012 পর্যন্ত খেলেছেন ইউথ ক্রিকেটে এবং 30 ইনিংসে করেছেন 1409 রান, তার অ্যাভারেজ 48.58, প্রায় 50-এর কাছাকাছি ব্যাটিং করে। এবং কুইন্টন ডি কক তো তার সিনিয়র লেভেলের হয়েও দুর্দান্ত খেলেছেন। এই এতক্ষণ যাদের নাম বললাম এদের মধ্যে বাকিরাও ভালো খেলেছেন, সিনিয়র দলের হয়ে অনেকেই খেলেছেন, কিন্তু দুর্দান্ত খেলা একটা টপ লেভেলে পৌঁছানো সেটা কিন্তু এই প্রথম কুইন্টন ডি ককই করে দেখিয়েছে। 1409 রান, তার ব্যাটিং অ্যাভারেজ 48.58, 4টে সেঞ্চুরি রয়েছে, 7টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং অল ওভার কুইন্টন ডি ককের স্ট্রাইক রেটও খুব ভালো, 98 স্ট্রাইক রেট। অনেকে বলবেন 98 স্ট্রাইক রেট খুব ভালো ইউথ ওডিআইতে, আসলে যুব ক্রিকেটে এই প্লেয়ারদের স্ট্রাইক রেট কিন্তু খুব একটা বেশি হয় না। আপনি যে কোনো প্লেয়ারের পারফরমেন্স দেখুন বা আপনি যে কোনো পরিসংখ্যান দেখুন, যে কোনো টুর্নামেন্টে আপনি ওই স্ট্রাইক রেটটা দেখুন, প্রত্যেকটা ব্যাটারে প্রচুর স্ট্রাইক রেট কিন্তু থাকে না, মানে 120, 130 ওরকম থাকে না। সুতরাং সেই জায়গাতে 98 স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং ডি কক এই লিস্টে 4 নম্বরে রয়েছেন, 1409 রান, অ্যাভারেজ 48। এই লিস্টে 3 নম্বরে রয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। বর্তমানে তিনি রয়েছে বাংলাদেশের দলে। তাওহিদ হৃদয় তিনি 2017 থেকে 20 পর্যন্ত খেলেছেন, 45 ইনিংসে করেছেন 1624 রান, দারুণ 1624 রান, তার অ্যাভারেজ 47.76, 5টা সেঞ্চুরি রয়েছে এবং 10টা হাফ সেঞ্চুরি রয়েছে। হৃদয়ের নামের পাশে একটা দারুণ রেকর্ড রয়েছে, তিনি হলেন যুব ক্রিকেটের একমাত্র ক্রিকেটার যিনি পরপর 3টে ম্যাচে সেঞ্চুরি করেছেন, 3 কনসিকিউটিভ সেঞ্চুরি। সুতরাং বুঝতেই পারছেন হৃদয় কিন্তু আন্ডার-19 ক্রিকেটে দুর্দান্ত খেলেই তারপরে জাতীয় দলে এসেছেন এবং যদি একটা সেট জায়গা তিনি পেয়ে যান, সেট একটা ব্যাটিং পজিশন পেয়ে যান, তিনি কিন্তু বাংলাদেশের হয়েও অনেক দূর যেতে পারেন, তার ক্ষমতা রয়েছে সেটা। 3 নম্বরে তাওহিদ হৃদয়। এই লিস্টে 2 নম্বরে রয়েছেন পাকিস্তানের সামি আসলাম। সামি আসলাম 39 ইনিংসে 1695 রান করেছেন, তার 45.81 এর অ্যাভারেজ রয়েছে, কিন্তু সামি আসলামকে আমরা পাকিস্তানের হয়ে সেভাবে দেখতে পেলাম না। সামি আসলামের 6টা সেঞ্চুরি রয়েছে, 10টা হাফ সেঞ্চুরি রয়েছে আন্ডার-19 ক্রিকেটে। 2012 সালে যে আন্ডার-19 এশিয়া কাপ হয়েছিল সেখানে দারুণ খেলেছিলেন, সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, ফাইনালে সেঞ্চুরি করেছিলেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু সামি আসলাম পাকিস্তানের হয়ে সেভাবে আমরা তাকে দেখতেই পেলাম। ভারতের যদি একটা ব্যর্থতার নাম উন্মুখ চাঁদ হয়ে থাকে বা হতাশার নাম, পাকিস্তানে কিন্তু সামি আসলাম। এই লিস্টে 2 নম্বরে সামি আসলাম এবং 1 নম্বরে রয়েছেন বাংলাদেশের বর্তমানের অধিনায়ক বলা যেতেই পারে নাজমুল হোসেন শান্ত। আসলে অধিনায়ক হননি কিন্তু ফিউচার ক্যাপ্টেন ধরেই নেওয়া যায়। নাজমুল হোসেন শান্ত 2013 থেকে 2016 পর্যন্ত খেলেছেন, 57 ইনিংসে করেছেন 1820 রান, তার অ্যাভারেজ 37.91, তার 2খানা সেঞ্চুরি রয়েছে, 12টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং 58টা ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। শান্তকেই যে লর্ড শান্ত বলা হতো, তিনি কিন্তু ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত খেলতে পারছিলেন না, কিন্তু তার আগে ইউথ ক্রিকেটে একটা লম্বা সময় ধরে চুটিয়ে খেলেছেন এবং ওই যে একটা খারাপ সময় কাটিয়ে বর্তমানে তিনি বাংলাদেশের হয়ে দারুণ খেলছে, এর একটা বড় কারণ হলো ইউথ ক্রিকেটে তার সাফল্য এবং সেখানেই তো আমরা দেখতে পাচ্ছি 37-এর অ্যাভারেজ, 57টা ম্যাচ খেলেছে, সর্বোচ্চ রান সংগ্রাহক। সুতরাং অল ওভার এই লিস্টে 1 নম্বরে রয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। এবার আসা যাক ইউথ ওডিআইতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের টপ 10 লিস্টে। এই লিস্টে 10 নম্বরে রয়েছেন ভারতের ইয়ো মহেশ। নামটা হয়তো অনেকে শুনতে পারেন, কারণ আইপিএল একসময় আমরা ইয়ো মহেশের নাম শুনেছিলাম, তাকে দেখেওছিলাম, কিন্তু আন্ডার-19 ক্রিকেটে তিনি একজন দুর্দান্ত বোলার ছিলেন। তিনি আসলে অলরাউন্ডার, ডানহাতি পেস বোলিংটা করতেন। 2005 থেকে 2007 পর্যন্ত খেলেছেন এবং 27 ম্যাচে তিনি 53টা উইকেট তুলেছেন ইউথ ওডিআইতে। 27 ম্যাচে 53টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ মাত্র 15.33, 15 বোলিং অ্যাভারেজ, মানে বুঝতে পারছেন দারুণ খেলেছিলেন ইয়ো মহেশ। তার ইকোনমি রেট 3.92,
তিনখানা তার 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে। সুতরাং অল ওভার ইয়ো মাহেশ কিন্তু একজন বেশ ভালো অলরাউন্ডার হয়ে উঠতে পারতেন, কিন্তু আন্ডার 19 লেভেল থেকে সবাই কিন্তু জাতীয় দলে আসতে পারেন না। তার একটা বড় উদাহরণ ইয়ো মাহেশ। এবং ভারতের অনেকেই তো দেখছেন যারা খেলেছেন আন্ডার 19 ক্রিকেটে, ভালো খেলেছেন, কিন্তু তারপরে আর সিনিয়র দলে আসতে পারেনি। ব্যাটিং এর ক্ষেত্রে তো আমি উন্মুক চাঁদ বা বাবা আপারেজি তাদের নামগুলো বললাম না, কারণ তারা টপ 10 লিস্টে নেই, কিন্তু তারাও কিন্তু বড় নাম যারা ইউথ লেভেলে ভালো খেলেছেন, আন্ডার 19 বিশ্বকাপে ভালো খেলেছেন, কিন্তু তারপরে সিনিয়র দলের হয়ে তাদেরকে আর খুঁজেও পাওয়া যায়। সুতরাং এই বোলারদের লিস্টে 10 নম্বরে রয়েছে ইয়ো মাহেশ, 53টা উইকেট তিনি নিয়েছেন। এই লিস্টে 9 নম্বরে রয়েছেন বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ। বাংলাদেশের প্রাক্তন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ, তিনিও কোথায় হারিয়ে গেলেন হঠাৎ করে। 40টা ম্যাচ খেলেছেন ইউথ ক্রিকেটে এবং 55টা উইকেট তুলেছেন। তার বোলিং অ্যাভারেজ ছিল 20.05, দুখানা 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে। এবং সোহরাওয়ার্দী শুভ যে কোথায় হারিয়ে গেলেন, খেলেছেন শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলেছেন, বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার ছিলেন, বাংলাদেশের প্রচুর বাঁহাতি স্পিনারকে আমরা দেখেছিলাম, শুভ সেরকমই একজন, কিন্তু ধীরে ধীরে কালের নিয়মে তিনিও হারিয়ে গেলেন। সুতরাং 9 নম্বরে সোহরাওয়ার্দী শুভ। এই লিস্টের 8 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার চথুরা পেরিস। এই নামটা অনেকেই শোনেননি। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চথুরা পেরিস, যিনি কোনোদিনও সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান। চথুরা পেরিস তিনি 2007 থেকে 2010 পর্যন্ত খেলেছেন ইউথ ওডিআইতে, 38 ম্যাচে তুলেছেন 59টা উইকেট। তার বোলিং অ্যাভারেজ 21.66, বেশ ভালো। দুখানা 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে, কিন্তু চথুরা পেরিস কোনোদিনও শ্রীলঙ্কার হয়ে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাননি। 8 নম্বরে চথুরা পেরিস। এই লিস্টের 7 নম্বরে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার জিয়াউল হক। এবং আরো একবার জিয়াউল হকও কিন্তু পাকিস্তানের হয়ে সিনিয়র দলে খেলার সুযোগ পাননি। এবং পরপর দেখতে পাচ্ছেন জিয়াউল হক, চথুরা পেরিস, ইয়ো মাহেশ, কেউ কিন্তু আর সিনিয়র দলের হয়ে খেলতে পারেনি। জিয়াউল হক তিনি 36টা ম্যাচ খেলেছেন 2012 থেকে 2014 পর্যন্ত, তার 60টা উইকেট রয়েছে ইউথ ওডিআইতে। তার বোলিং অ্যাভারেজ বেশ ভালো 18.23, একখানা 4 উইকেট হল রয়েছে, কিন্তু জিয়াউল হক একজন বাঁহাতি পেসার। পাকিস্তানে তো আমরা পেসারদেরই দেখেছি, তাই না, ফাস্ট বোলারদের, কিন্তু তিনি সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান। এই লিস্টের 6 নম্বরে রয়েছেন বাংলাদেশের সালেহ আহমেদ শাওন। আমার প্রশ্ন বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে যে সালেহ আহমেদ শাওন তিনি কোথায় বর্তমানে, তিনি কোথায় হারিয়ে গেছেন? আমি গুগলে দেখলাম, বেশ কিছু আর্টিকেল খুঁজে দেখলাম, সালেহ আহমেদ শাওনকে আমি কোথাও খুঁজে পেলাম না। একটা সময় খেলেছিলেন বাংলাদেশের ডোমেস্টিকে, কিন্তু তারপরে তাকে পাওয়াই যায়নি, আমি অন্তত পেলাম না। এবার আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানান যে সালেহ আহমেদ শাওনের কি হলো। সালেহ আহমেদ শাওন 2015 থেকে 16 খেলেছেন ইউথ ওডিআইতে, 34 ম্যাচে 60টা উইকেট তুলেছেন, 60টা উইকেট, মুখের কথা নয় কিন্তু। তার বোলিং অ্যাভারেজ 15.83, দুর্দান্ত বোলিং অ্যাভারেজ, দুখানা 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে, কিন্তু তিনি কোথায় হারিয়ে গেলেন? তার ইকোনমি রেট 3.20 ইকোনমি রেট, খুবই ভালো, কিন্তু সালেহ আহমেদ শাওন কোথায় একটা হারিয়ে গেলেন। সালেহ আহমেদ শাওন তিনি একজন বাঁহাতি স্পিনার ছিলেন, এবং এত বাঁহাতি স্পিনার এসেছে বাংলাদেশে যে কিছু কিছু প্লেয়ার হারিয়ে গেছেন, এমনটাই তো মনে হচ্ছে, কারণ সাকিব সেই সময় নিয়মিত খেলতেন, সুতরাং সেই জায়গাতে হয়তো জায়গা করে উঠতে পারেনি। তো যাই হোক, 60টা উইকেট ইউথ ক্রিকেটে, ইউথ ওডিআইতে, মুখের কথা নয়। সুতরাং এই লিস্টের 6 নম্বরে সালেহ আহমেদ শাওন। এই লিস্টের 5 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত পাথিরানা। মাথিসা পাথিরানা নয়, সচিত পাথিরানা। তিনি বাঁহাতি স্পিন বোলিং করতেন এবং 2005 থেকে 2008 পর্যন্ত খেলেছিলেন শ্রীলঙ্কার হয়ে ইউথ ক্রিকেটে। ইউথ ক্রিকেটে তিনি 39টা ম্যাচ খেলেছেন, 64টা উইকেট তুলেছেন। তার বোলিং অ্যাভারেজ 23.65, চারখানা 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে, কিন্তু সচিত পাথিরানা তারপরে শ্রীলঙ্কার হয়ে নিয়মিতভাবে খেলতে পারলেন না। রাঙ্গানা হেরাত একজন বাঁহাতি স্পিনার ছিলেন, তার পরবর্তী সময় সচিত পাথিরানাকে আমরা দেখতে পারতাম, হয়তো দেখতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, এই লিস্টের 5 নম্বরে সচিত পাথিরানা। এই লিস্টের 4 নম্বরে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান জয় নয়, মাহমুদুল হাসান, যিনি 2007 থেকে 2010 পর্যন্ত খেলেছেন ইউথ ক্রিকেটে। তিনি একজন অফ স্পিনার ছিলেন এবং 57টা ম্যাচে 66টা উইকেট রয়েছে তার। তার বোলিং অ্যাভারেজ 22.19, বেশ ভালো, একটা 4 উইকেট হল রয়েছে, কিন্তু মাহমুদুল হাসান তিনি কখনো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাননি। সুতরাং এই সালেহ আহমেদ শাওন বলুন বা মাহমুদুল হাসান, তারা কিন্তু কেউই বাংলাদেশের হয়ে এরপরে সিনিয়র ম্যাচ খেলার সুযোগ পাননি। সুতরাং অনেকেই বলতে পারে যে ইউথ ক্রিকেটে এত ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ পেয়েছে, কিন্তু সিনিয়র দলের হয়ে তারা কোথায় গেছে? এটাই আসল প্রশ্ন, যে কোথায় গেছে তারা। তাদের আর্ধেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ভারতে কম্পিটিশন হয়, ভারতেই আন্ডার 19 ক্রিকেট থেকে সিনিয়র দলে আসার ক্ষেত্রে একটা কম্পিটিশন হয়, কিন্তু বাংলাদেশে যে সমস্ত ভালো ক্রিকেটাররা রয়েছেন, ইদার তাদেরকে খুব তাড়াতাড়ি সুযোগ দেওয়া হয় এবং তারা ছিটকে যান, নয়তো তারা কোথায় ছিটকে যান তাদের আর খুঁজেই পাওয়া যায় না। সুতরাং মানে আন্ডার 19 ক্রিকেট থেকে প্লেয়ারদের কিন্তু গ্রুম করে জাতীয় দলে নিয়মিত সুযোগ দিতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ বোর্ডকে এবার দেখতে হবে।
এই লিস্টের 3 নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার, প্রাক্তন লেগ স্পিনার পীযূষ চাওলা। সবাই শুনেছেন পীযূষ চাওলা নাম, তাই তো? পীযূষ চাওলা 2003 থেকে 2007 প্রায় 4 বছর খেলেছেন ইউথ ক্রিকেটে এবং তারপরে চলে এসেছিলেন ভারতীয় দলে খুবই কম বয়সে, এবং খুবই কম বয়সে তিনি ভারতীয় দলের বাইরেও চলে গেছিলেন। যাই হোক, ইউথ ক্রিকেটে 37 ম্যাচে তিনি 71টা উইকেট তুলেছেন, দারুণ। 37 ম্যাচে 71টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 16.46, খুবই ভালো। 3টে 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে। পীযূষ চাওলা একজন খুবই প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, কিন্তু তারপরে পীযূষ চাওলা সেভাবে আর কিন্তু ভারতীয় দলে নিয়মিত খেলতে পারেন না। তবে একটা লম্বা আইপিএল কেরিয়ার আমরা তার দেখেছি, কত আইপিএলও দারুণ খেলেছেন, এখনো তার মধ্যে বোলিংটা রয়েছে, কিন্তু ভারতীয় দলে আমরা পীযূষ চাওলাকে দেখলাম না, কেন জানি না, কি হলো হঠাৎ করে। লেগ স্পিনার অনিল কুম্বলের পর একজন প্রপার লেগ স্পিনার পীযূষ চাওলা হতে পারতেন। অমিত মিশ্রা খেলেছেন বেশ কয়েক বছর, কিন্তু যাই হোক, পীযূষ চাওলা এই লিস্টে 3 নম্বরে রয়েছেন। ইউথ ক্রিকেটে যতটা ভালো ক্রিকেটার ছিলেন, তারপরে আর সেভাবে আমরা তাকে পেলাম না। এই লিস্টে 2 নম্বরে রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। তিনি বর্তমানে পাকিস্তানের বাইরে। 2005 থেকে 2008 সাল পর্যন্ত তিনি খেলেছেন ইউথ ক্রিকেটে। 49 ম্যাচে 73টা উইকেট তুলেছেন এবং তিনি কিন্তু অলরাউন্ডার ছিলেন, মাথায় রাখতে হবে। অলরাউন্ডার হয়েও এই লিস্টে 2 নম্বরে যথেষ্ট ভালো। তার বোলিং অ্যাভারেজ 21.19, বেশ ভালো। তার 3খানা 4 উইকেট হল রয়েছে এবং একটা 5 উইকেট হল রয়েছে। সুতরাং ইমাদ ওয়াসিম ইউথ ক্রিকেটে তো অবশ্যই ভালো খেলেছেন। এই যে বর্তমানে সমর্থকরা বলেন কোথায় ইমাদ ওয়াসিম, কেন সাদাব খান নওয়াজকে সুযোগ দেওয়া হচ্ছে, আসলে কিন্তু ইমাদ ওয়াসিম ভালো ক্রিকেটার ছিলেন ইউথ ক্রিকেট থেকেই। এবার এখন আর সুযোগ পান না, সেটা তো কিছু করার নেই, তাই না? সুতরাং 2 নম্বরে ইমাদ ওয়াসিম। এবং এই লিস্টের 1 নম্বরে রয়েছেন আরো একজন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, বর্তমানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়েও তিনি ভালোই খেলছেন বলা যেতে পারে। 2013 থেকে 2016 পর্যন্ত খেলেছেন ইউথ ক্রিকেটে। 56 ম্যাচে 80টা উইকেট তুলেছেন, 80টা, লিস্টে একদম টপে। তার বোলিং অ্যাভারেজ 20.90, তার 2খানা 4 উইকেট হল রয়েছে, একটা 5 উইকেট হল রয়েছে এবং 80টা উইকেট। ইমাদ ওয়াসিমের ক্ষেত্রে যেটা বললাম, মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও সেটা বলবো, অলরাউন্ডার হয়েও এই লিস্টে এত উপরে থাকা মুখের কথা। এবং মিরাজের ক্ষেত্রে আরো একটা তথ্য দিই, এই একটু আগে যেটা টপ 10 লিস্ট বানালাম ব্যাটারদের ক্ষেত্রে, রান সংগ্রাহকদের ক্ষেত্রে, সেই লিস্টের 11 নম্বরে কিন্তু মিরাজ রয়েছে, অর্থাৎ প্রপার অলরাউন্ডার, পিওর অলরাউন্ডার তিনি কিন্তু ছিলেন আন্ডার-19 ক্রিকেটে। সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে 11 নম্বর এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের লিস্টে একদম টপে 1 নম্বরে। 80টা উইকেট নিয়েছেন এবং তিনি রয়েছেন 1 নম্বরে। তো এই হলো আন্ডার-19 ক্রিকেটের কিছু তারকা। এদের মধ্যে অনেকেই পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে খেলেছেন, এই মিরাজ উদাহরণ, নাজমুল হোসেন শান্ত উদাহরণ। ভারতের ক্ষেত্রে আমি যদি বলি জয়সওয়াল একটা বড় উদাহরণ, কুইন্টেন ডিকক একটা বড় উদাহরণ, তেমনই এরকম অনেক রয়েছেন। ইমাদ ওয়াসিম একটা বড় উদাহরণ, এমনই আবার অনেকেই রয়েছেন, বিজয় জোল বলুন বা তন্ময় শ্রীবাস্তব বলুন, বা এক্ষেত্রে আমি যেটা বললাম সালে আহমেদ শাওন বা মাহমুদুল হাসান, তারা কোথায় যে হারিয়ে গেছেন, কিভাবেই যে হারিয়ে গেলেন, কেনই বা সুযোগ পেলেন না, সেটাও কিন্তু আমরা জানি। এবং সবশেষে 3 জন প্লেয়ারের নাম আলাদা করে বলতে চাই আমি, মানে তারকাদের নাম যখন বলছি ওই 3 জনের নাম না বললে একটু ঠিক হবে না। এবং সেই 3 জন হলেন, প্রথমত উন্মুক চাঁদ, তাকে তো সবাই চেনেন, হয়তো ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার আন্ডার-19 লেভেলে, যিনি কখনো ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাননি। 2012 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন, আন্ডার-19 এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন, বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি, এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি, এবং একটা বড় হতাশার নাম হলো উন্মুক চাঁদ। সেরকমই আরো 2 জন ক্রিকেটার হলেন, একজন অস্ট্রেলিয়ার উইলিয়াম বশিষ্ঠ এবং আরেকজন সাউথ আফ্রিকার ডমিনিক হেনড্রিক্স। এই 2 জনও কিন্তু কোনোদিনও সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাননি। উইলিয়াম বশিষ্ঠ তিনি 2012 সালের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের, এবং ডমিনিক হেনড্রিক্স তিনি 2010 সালের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক প্লাস ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। সুতরাং ম্যান অফ দ্য টুর্নামেন্ট পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, এটা একটু অড। এবং তারা যথেষ্ট ভালো ক্রিকেটার ছিলেন, কিন্তু সিনিয়র দলের হয়ে খেলতে পারেননি। সুতরাং এই হলো যুব ক্রিকেটের বৈশিষ্ট্য। তুমি যুব ক্রিকেটে দুর্দান্ত মানেই যে তুমি পরবর্তীকালে সিনিয়র ক্রিকেটও সেরকমই খেলবে এমনটা নয়। আবার তুমি যুব ক্রিকেটে খেলোনি মানে সিনিয়র দলের হয়ে কখনোই খেলবে না এমনটাও নয়। সেরকমটা যদি হতো তাহলে আমরা আজ কোনো মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু পেতাম না। যাই হোক, 2 দিন পরে শুরু হচ্ছে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারত, দেখা যাক এবার ভারত তাদের গতবারের টাইটেলটা ডিফেন্ড করতে পারে নাকি নতুন কোনো দল চ্যাম্পিয়ন হয়।